হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমাদের শুরু হতে চলেছে আরো একটি অঙ্কের সুন্দর সেশন। আজকে আমাদের সেশন নাম্বার কিন্তু 9 নাম্বার প্র্যাকটিস সেশন আমাদের চলছে। এই যে ক্লাসগুলো তোমাদের অঙ্কের হচ্ছে, এই ক্লাসগুলো প্রত্যেকটাই তোমাদের আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে, জেল পুলিশ রয়েছে, এছাড়াও তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে, কারণ সবকটা সিলেবাসই কিন্তু প্রায় এক হয়। তাই প্রত্যেককে বলবো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, খাতা পেন অবশ্যই নিয়ে বসবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যেন আরো পরীক্ষার্থী আরো জন স্টুডেন্ট আমাদের ক্লাসে আসতে পারে। তো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করছি। প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন এবং একটু জটিল প্রশ্ন, কারণ ন্যাচারালি যেমন ইজি হয় সেটা না এটা। বুঝবে, একজন পুলিশ একজন চোরকে অনুসরণ করছে যে তার থেকে 1 কিলোমিটার এগিয়ে আছে। চোর এবং পুলিশ যথাক্রমে 8 কিলোমিটার/ঘন্টা এবং 10 কিলোমিটার/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব অতিক্রম করেছে? এখানটায় তোমার একটা ভালো কনসেপ্ট কাজে লাগবে। কি কনসেপ্ট কাজে লাগবে? যেটা হচ্ছে আমরা সবাই জানি, কি জানি বলতো? আপেক্ষিক গতিবেগ। কি জানি আমরা? আপেক্ষিক গতিবেগ জানি আমরা। আচ্ছা, এই আপেক্ষিক গতিবেগ জিনিসটা কি? আমরা সকলেই জানি, আগে আমি ট্রেনের ক্লাসে কিন্তু এটা করিয়ে দিয়েছি, যে একই দিকে যখন দুজন যায় তাদের গতিবেগ দুটো মাইনাস হলে আপেক্ষিক গতিবেগ পাই আমরা। ভালো করে চিন্তা করো, চোর যেদিকে, ধরো চোরটা রয়েছে এইখানটা, হ্যাঁ, তো চোর এদিকে দৌড়াবে, আর পুলিশ রয়েছে এখানটা, তো পুলিশও তো ওর পেছনে দৌড়াচ্ছে, মানে কি একই দিকে দৌড়াচ্ছে, যার জন্য এদের আপেক্ষিক গতিবেগ কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা লিখে দিই 10.5 মাইনাস 8 যদি আমি করি, তাহলে এখান থেকে চলে আসবে কত? 2.5। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তাদের আপেক্ষিক গতিবেগ। তাহলে এত কিলোমিটার/ঘন্টা। বুঝতে পেরে গেছো ভালো করে? খুব চিন্তা করে দেখবে। এবার আমাকে ফাইন্ড আউট কি করতে বলেছে? আমাকে ফাইন্ড আউট করতে বলেছে দূরত্ব। ঠিক আছে, তাহলে এই দূরত্বর ফর্মুলা কি গো? দূরত্বর ফর্মুলা কি? দূরত্ব সমান আমরা কি জানি? গতিবেগ, গতিবেগ গুণিতক সময়। কি জানি? গতিবেগ গুণিতক সময়। ভালো করে বুঝতে হবে জিনিসটা আমাকে, ক্লিয়ার আছে? এবার তুমি চিন্তা করো, এখানে তুমি গতিবেগটাও তো পাচ্ছ, এখানে তো রিলেটিভ গতিবেগ পেয়ে গেছো। এবার তোমাকে সময়টা দরকার, কিন্তু এই সময়ের আবার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি বলতো? সময় সমান কি জানি বলো? দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ। এইবার সবাই বললো, স্যার এটা কেমন জিনিস হলো? আপনি এখানে একটা দূরত্ব বেড়েছেন, আবার আমাকে বলছেন এখানে দূরত্ব লাগবে, কি করে পাবো? তো এই দূরত্ব কোন দূরত্ব? এই দেখো কি বলেছিল আমাকে প্রথমেই, এই যে ভালো করে তুমি চিন্তা করে দেখো, আমাকে বলেছিল না এখানটা পুলিশ এবং চোর, এই দুজনের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু 1 কিলোমিটার। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1 কিলোমিটারটা এই পুলিশকে তো অতিক্রম করতে হবে। খুব ভালো করে বুঝবে, পুলিশকে তো অতিক্রম করতে হবে। তাহলে সেই যে সময়টা পাচ্ছি, ভালো করে আমার মাথায়, খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝবে, এই জায়গাটা বুঝতে পারলে অঙ্ক ক্লিয়ার। বোঝো, পুলিশটা একটা নির্দিষ্ট সময়ের পর তো চোরটাকে ধরবে, এবং যে সময়টার পর চোর ধরবে সেই সময়টাই চোরটা দৌড়াচ্ছে। কি বললাম আমি? যতটা সময় পুলিশ চোরকে ধরতে লাগাবে ততটা সময় তো চোর দৌড়াবে, তারপর তার দৌড়াতে পারছে না। তাহলে আমাকে জাস্ট ওই টাইমটাকে ফাইন্ড আউট করতে হবে যে কতটা সময় চোর দৌড়েছে। তো চোরের গতিবেগ তো আমরা জানি, তো আমরা জানি যে দূরত্বের ফর্মুলা হচ্ছে কি? গতিবেগ এবং সময়। তো যদি আমি এই সময়টাকে ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার গতিবেগ তো চোরের আমি জানি, তাহলে চোর কত দূর অতিক্রম করেছে এটা তো আমি পেয়েই যাব। আমার কতটা ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার না থাকে, আমি বলছি দেখো, আমার বেস্ট আমি চেষ্টা করছি। ক্লিয়ার না থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, পরের দিন আবার এই ক্লাসটা নিয়ে আসবো, কারণ এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এবার বুঝো ভালো করে। এখানটায় আমাকে কি বের করতে বলছে? এই যে সময়টা, এই যে পুলিশ কতটা সময়ে চোরকে ধরবে সেই সময়টা বের করতে হবে। কি করে বের করবো? ওই যে 1 কিলোমিটার রয়েছে না, সেই 1 কিলোমিটার থেকে দূরত্ব হিসেবে ধরে নিলাম। ক্লিয়ার? এইবার এই গতিবেগ কোনটা ধরবো? এই যে আমাদের রিলেটিভ গতিবেগ বেরিয়েছে, রিলেটিভ, তাহলে 2.5। ওকে, তো এটা যদি করি তাহলে এখানে আসবে 0.4। ঠিক আছে, এই যে সময়টা আমি পেয়ে গেলাম 0.4। ক্লিয়ার? মানে বুঝলাম পুলিশটা এই 0.4, এই যে টাইম, সেই টাইমে চোরকে ধরেছে। ক্লিয়ার আছে? তাহলে এই নিশ্চয়ই এই সেম সময়টাই চোর দৌড়েছে, তারপরে দৌড়াতে পারেনি। তাহলে চোর যদি কত দূরত্ব গেছে বের করতে বলে আমাকে, সিম্পলি তুমি চোরের গতিবেগ লিখে দাও এবং তারপরে 0.4, কেন? এটা সময়। তাহলে দূরত্ব, গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময় করলে দূরত্ব পাই। 4×8 = 32, মানে 3.2। অপশন বি তে রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা ছিলই এরকম একটু জটিল, ঠিক আছে, কারণ এটা ইজি প্রশ্ন নয়। তোমাদের ডাব্লিউপি সামনে মেন্স রয়েছে, খুব ভালো করে চিন্তা করো, সেই মেন্সে কিন্তু আবিদাবি প্রশ্ন দেবে না, বারবার বলছি আমি, একটাই পরীক্ষা দেবে না, সেই জন্য প্রশ্ন ভালো করে পড়তে হবে। এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কে দেখি আগে করতে পারে একটু করো। হ্যাঁ, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 3 বছরে 49,600 টাকা এবং 5 বছরে 56,000 টাকা হয়ে যাচ্ছে। সুদের হার 2% যদি বেশি হয়, কত বছরে অর্থটি দ্বিগুণ হবে? খুব ভালো করে বুঝছো। এবার দেখো, ভালো করে বুঝবে, 3 বছরে এই টাকাটা হয়েছে, 5 বছরে এই টাকাটা হয়েছে। আচ্ছা, আসল কত যে তারপর থেকে ওই টাকাটা হয়েছে? এটা আমরা জানি না। এবার বোঝো, 3 বছরে টাকাটা হয়েছিল হচ্ছে 49,600, আবার 5 বছরে সেই টাকাটাই হয়ে গেছে 56,000 টাকা। এখান থেকে বোঝো 2 বছর বেড়ে গেছে, 2 বছর বেড়েছে।
যার ফলে টাকাটা কত বেড়েছে গো, টাকাটা কিন্তু এখান থেকে বেড়েছে, যদি আমি করি তাহলে হবে এখানে 6,400 টাকা। বুঝতে পেরেছো? তো 2 বছরে 6,400 বেড়েছে, তোমার কাছে 100 টাকা রয়েছে, তুমি যদি 100 মানে তোমার ধরো 1 বছর পর এই টাকাটা 110 টাকা হলো, তাহলে কি বলবে এই 10 টাকাটা কি, তোমার সুদ 10 টাকাটা। তো সিম্পল এখানেও তো সেই এই 6,400 টাকাটা সুদ, কিন্তু কত বছরের সুদ, 2 বছরের সুদ। তাহলে 2 বছরে যদি হয়ে যায় 6,400 টাকা সুদ, 1 বছরে কত, বলবে স্যার 3200 টাকা সুদ হয়েছে, 3200 টাকা স্যার সুদ আছে। আচ্ছা, এবার বুঝো 3200 টাকা তো 1 বছরের সুদ, তো 3 বছরের সুদ কত গো, 3 বছরের সুদ হয়ে যাবে কিন্তু 9,600 টাকা। ক্লিয়ার? এবার 3 বছরে টাকাটা হয়েছিল হচ্ছে 4,960 টাকা, সরি 49,600 টাকা। 3 বছরে টাকাটা হয়েছিল 49,600 টাকা। ক্লিয়ার? 9,600 টাকা আমার সুদ থেকে পেয়েছি আমি। কি পেয়েছিলাম? সুদ থেকে। তাহলে সিম্পল সবাই বলবে স্যার আচ্ছা এই 4,000 টাকা তোমার আমার আসল টাকা, 4,000 টাকা তোমার আসল টাকা। এই অবধি আমার হলো একটা অঙ্ক হয়ে গেল, মানে এই অবধি একটা পার্ট কমপ্লিট হলো অঙ্কটার। এইবার কাজ হচ্ছে আর একটা, বোঝো। বলছে সুদের হার 2% বাড়িয়ে দিয়েছে। এবার তুমি ভাবো, তুমি আসল সুদ জানোই না, আসল সুদের হারই জানো না, তুমি 2% বাড়াবে কি করে? সেই জন্য তোমার কি দরকার, আসল সুদের হার দরকার। তুমি এখান থেকে দেখো, এখান থেকে তুমি পেয়ে গেলে পি, আচ্ছা এখান থেকে তুমি পেয়ে গেলে আই মানে আমার সুদ। এবার দেখো পার্সেন্টেজ তুমি জানো না, তুমি সময় পেয়ে গেছো কত গো, এই যে মানে তোমার 3 বছর পেয়ে গেছো, এই যে 3 ইয়ার, এটা তোমার কি টাইম, টি পেয়ে গেছো। তো দেখো আই টি পি পেয়ে গেছি, আর বের করা কোনো জিনিস, আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এইটাই তো জিনিস ছিল। তো এখান থেকে তুমি করো আই এর ভ্যালু কত, কোথায় লিখেছি, যে 9,600 টাকা হয়ে গেল, 100 লিখে দাও। আচ্ছা পি এর ভ্যালু 4,000 টাকা, ক্লিয়ার হয়ে গেছে, 4,000 টাকা, এবং টি এর ভ্যালু 3 বছর। এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য তুলে দাও। এখান থেকে তুমি যদি এটা কাটো তাহলে কত আসবে গো, এখান থেকে যদি কাটি আমি তাহলে দেখো এখান থেকে আসবে হচ্ছে 3 2, ঠিক আছে। আর এখান থেকে দেখো এখানে আরো শূন্য থাকবে একটা, ধরে নাও এখানটা তুমি কত শূন্য থাকবে দেখো, এখানটা আচ্ছা এখানটা 40 হবে, সরি সরি সরি, এখানে 40,000 হবে, তো 4,000 কেন হবে, 40,000 হবে, হ্যাঁ। দেখো 49,600 থেকে 9,600 বাদ দিলেও 40,000 থাকে, তো তো এখান থেকে আরো দুটো শূন্য কেটে দেবে, তাহলে 4 8 32, তো 8% সুদ পেলাম। তাহলে আমি পেলাম যে আমার আসল ইনিশিয়াল যে সুদ সেটা 8%। দেখো আসল আর তো আমি পেয়ে গেছি, আমার এই অবধি কাজ কমপ্লিট। এইবার আমাকে বলেছে ভালো করে তুমি চিন্তা করে দেখো, যে এবার 2% বাড়িয়ে দাও, তাহলে নতুন আমি এন আর এন তারপরে এবার বড় আর করে দিই, হ্যাঁ, মানে নতুন যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সেটা কত হলো 10, কারণ আগে 8 ছিল, এখন তুই বাড়িয়েছি 10 হয়ে গেছে, তাই না, এই যে 8 8 হয়েছে, 10 হয়েছে। এইবার কথাটা হচ্ছে অর্থটাকে দ্বিগুণ করতে হবে। 40,000 টাকা আমার কাছে আসল ছিল, 40,000 টাকা আসল, একে দ্বিগুণ করা মানে 80 বানানো। কত বানানো গো, 80 বানানো। সুদ কত গো, সেম 40। ওকে, আমাকে বের করতে বলেছে বছর, তো টি বের করতে বলেছে, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটাই হচ্ছে আমার টি এর ফর্মুলা। এবার বোঝো এই আর এর জায়গায়, এই আই এর জায়গায় কত লিখতে হবে, 40 লিখতে হবে, 40-এর পর 3টে শূন্য দিতে হবে। আচ্ছা পি এর জায়গাও তো সেম জিনিস লিখতে হবে গো, সেম জিনিস লিখতে হবে, তো এই দুটো শূন্য তো কেটেই যাচ্ছে, এটা একই জিনিস কেটে যাচ্ছে। আর এর ভ্যালু আমি জানি 10, তো 100-কে 10 দিয়ে ভাগ করলে 10%, মানে 10 ইয়ার আসে, 10 বছর আসে। তো অপশন এই স্যার, এটা স্যার। অঙ্কটা একটু জটিল ছিল আমি জানি, বাট তাও করে নাও, এই অঙ্কগুলো ভালো অঙ্ক, ঠিক আছে, এগুলোকে পরীক্ষায় আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি প্রতি মাসে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করছেন যাতে তিনি 1 বছরে একটি গাড়ি কিনতে পারেন। তাকে তার মাসিক বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যাতে তিনি 9 মাসে, ভালো করে বুঝবে, 9 মান্থে, 9 মাসে গাড়িটি কিনতে পারে। খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। প্রতি মাসে তার আয়ের একটি অংশ রাখছে, ধরে নাও তুমি প্রত্যেক মাসে এক অংশ করে রাখে, তো 12 মাস সে রাখছে, মানে কত অংশ হবে টোটাল গো, 12। ক্লিয়ার হয়েছে? মানে গাড়িটার দাম আমি জানলাম, তার মানে এখন বুঝলাম যে 12, গাড়ির দাম 12 অংশ, 12 টাকা, 12,000, যা ইচ্ছা বলো না কেন, 12, ঠিক আছে। এবার দেখবো আরেকটা কথা, বলছে তাকে তার মাসিক বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যাতে সে 9 মাসে গাড়িটা কিনতে পারে। এবার বুঝো 12 টাকা বা 12 অংশের একটা জিনিস যদি তাকে 9-এ কিনতে হয়, তাহলে তাকে প্রত্যেক মাসে কত করে রাখতে হচ্ছে গো, এখানটা তুমি যদি ভাগ করে দাও, দেখো ভালো করে চিন্তা করো, তুমি যদি 9 দিয়ে ভাগ করো, 9 কে আসবে 9, ঠিক আছে, 3 থাকবে, আচ্ছা পয়েন্ট নিয়ে শূন্য নিয়ে আসো, 3 নং হয়ে যাবে আমার এখানে 27, আবার যদি তুমি এখানে আনো তাহলে আবার সেই 3ই আসছে। ক্লিয়ার আছে? তাহলে আবার 3ই আসছে, তাহলে এখানটা 3টে থাক, আর কিছু করবো না আমরা। তাহলে আমি যেটা পেলাম সেটা কি পেলাম, আমি কিন্তু পেয়ে গেলাম এখানটায়, ভালো করে যদি তুমি লক্ষ্য করে দেখো তাহলে এখানে হবে, দেখো এখানে দেখো, এক পূর্ণ, এক পূর্ণ এখানে 3-এর 9, কি আছে, এক পূর্ণ 3-এর 9 মানে হচ্ছে 1-এর 3, 1-এর 3। তাহলে বুঝলাম প্রত্যেক মাসে তাকে 1.1-এর 3 রাখতে হবে। সে প্রথমে রাখছিল কত, তার 1 করে রাখছিল, এখন তাকে রাখতে হবে 1.3 করে রাখতে হবে। কতটা বেশি করে রাখতে হবে, 1/3 করে রাখতে হবে। কতর মধ্যে রাখতে হবে, 1-এর মধ্যে রাখতে হবে। তাহলে এবার পার্সেন্টেজ চেয়েছে, 100-এর মধ্যে রেখে দাও, সিম্পল তো এইটুকুই। তাহলে 1/3 ছিল ইন্টু, দেখো এখানে বোঝো,
এই একটা মানে একের একই হয়ে যাবে ইন্টু 100 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি কেটে দিই আমি 33 পূর্ণ 1/3। কোথায় রয়েছে অপশন বি রয়েছে। বলো 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 অঙ্কটা কেমন ছিল বলো, প্রত্যেকে কমেন্ট করো অঙ্কটা কেমন ছিল। ভালো করে বুঝবে, প্রথমে সে 1 করে রাখতো প্রত্যেক মাসে, সে টোটাল 12 রাখতো, ঠিক আছে, মানে গাড়িটা সে তাহলে কিনতে পারতো, তার মানেই হচ্ছে গাড়িটার দাম 12, গাড়িটার দাম 12। এবার কথা হচ্ছে যে এই 12 যে জিনিস বা 12 টাকা 12,000 যা বলো না কেন, এই 12 ভ্যালুর যে জিনিস, সেই জিনিস যদি তাকে 9 মাসেই কিনতে হয়, তাহলে তাকে প্রত্যেক মাসে কত টাকা করে রাখতে হবে গো? তাকে রাখতে হবে 1 পূর্ণ 1 3 টাকা করে প্রত্যেক মাসে রাখতে হবে। সে আগে রাখতো 1 টাকা করে, এখন রাখতে হবে 1 পূর্ণ 1 3 করে। কতটা এক্সট্রা রাখতে হবে? এই 1 3 এক্সট্রা রাখতে হবে। কতর মধ্যে? প্রথমে রাখতো 1, তাহলে 1 এ যদি 1 3 বেশি রাখতে হয়, 100 তে কত রাখতে হবে? 33 পূর্ণ 1 3। ক্লিয়ার? হ্যাঁ কি না? ভালো লাগলে লাইক করবে, কোশ্চেন গুলো ভালো লাগলে লাইক করতে হবে। আচ্ছা, তোমাদের টার্গেট 12,000 ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এন্ড হয়ে যাবে। বাট মনে রেখো, এতে কিন্তু ডব্লিউবিপি এবং কেপি মিলিয়ে 15K ভ্যাকেন্সি, 15,000 ভ্যাকেন্সি, বাট অ্যাপ্লাই কিন্তু হবে 15 লাখ প্লাস, 15 লাখ প্লাস অ্যাপ্লাই হবে। এখানে যদি তুমি সিট চাও, তাহলে কিন্তু তোমার দরকার একদম ঠিকভাবে গাইডেন্স, একদম দারুণভাবে পড়াশোনা। সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলছি যে আমাদের পেড ব্যাচে অবশ্যই যুক্ত হবে, কারণ সেখানে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস A to Z কমপ্লিট করিয়ে দিই। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, সব থেকে বড় কথা, এবং লাইভ রেকর্ডের ক্লাস, প্রিলি থেকে মেন্স প্রত্যেকটা জিনিস, মানে প্রিলি থেকে মেন অবধি পড়াশোনা করতে পারবে এক খরচে। হোয়াটসঅ্যাপ 7029603518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি লিখে দাও আমি ডব্লিউবিপি কেপির ব্যাচে ভর্তি হবো, যুক্ত করি না হবে। গ্যারেন্টি থাকছে, এটা আমাদের 4th নম্বর ব্যাচ। তোমরা জানো কেপি প্রিলিতে আমাদের যে কমন রেকর্ড আছে, ফুড এসআই যা রেকর্ড আছে, সব রেকর্ডে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে সব দেওয়া আছে, সেখানে গেলে দেখতে পাবে যে আমরা কতটা কমন দিতে পারি। সেই জন্য তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যুক্ত হও। প্রথম 100 জন কিন্তু পাবে 30% ডিসকাউন্ট, মেবি 100 জন হয়ে গেছে, তবুও তোমরা বলো, তোমাদেরকে ডিসকাউন্ট করা হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন খুব ভালো প্রশ্ন। 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রি মূল্যের সমান, অর্জিত লাভের শতাংশ। একদম ইজি অঙ্ক, বুঝবে, হ্যাঁ? আচ্ছা, 8টা টেবিল বোঝো, সে কিনেছিল 8 টাকায়, ধরে নিই আমি 8 টাকায় কিনেছে, 8 টাকায় সে কেনে, এটা তার সিপি। এবার বলছে 5টি টেবিলের বিক্রি মূল্য। এবার ধরে নাও 5টা টেবিল, 5টা টেবিল সে কিনেছে 5 টাকাতে, ধরে নিই আমি, এগুলো ধরছি আমি। এবার 5টা টেবিলও সে বিক্রিও করতে গেল 5 টাকাতেই, কোনো অসুবিধা নেই তো তার। এটা তার সিপি, এটা তার এসপি। কিন্তু এই এসপির জায়গায় একটা গন্ডগোল দিয়েছে। কি গন্ডগোল দিয়েছে? বলেছে যে দেখো, 5টা টেবিল আমি যখন বিক্রি করব, আমি এত বোকা না, আমি কিন্তু 8টা টেবিল যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করছি। কি বলেছি আমি? আমি বলেছি 5টা টেবিল যখন আমি বিক্রি করতে যাব, তখন আমি এই 5 টাকাতে বিক্রি করব না, আমি 8টা টেবিল যত দামে কিনেছিলাম সেই টাকাতে বিক্রি করব। তাহলে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছে, লাভ ক টাকা? স্যার 3 টাকা লাভ। কত লাভ? 5 টাকায় 3 টাকা, 100 কত লাভ? 100 কত লাভ? 60% লাভ। কে কে বোঝনি হাত তুলবে, কমেন্টে লিখে যাবে স্যার আমি বুঝিনি। এত নম্বর প্রশ্ন ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? সিম্পল প্রশ্ন ছিল, ঝটাঝট হয়ে গেছে। চলো নেক্সট। নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন। 3 বছর আগে এ এর সাথে বি এর বয়সের অনুপাত ছিল 8:9। 5 বছরে এ এর সাথে বি এর বয়সের অনুপাত হবে 10 কি বলছে 11, ঠিক আছে? বর্তমানে এ এর থেকে সি এর বয়স 8 বছর ছোট হলে, তাহলে বি এর বর্তমান বয়সের সাথে সি এর অনুপাত কত? খুব দারুণ একটা প্রশ্ন দিয়েছে, ভালো করে বুঝবে। 3 বছর আগে এ আর বি, তাদের যে বয়সের অনুপাত ছিল সেটা ছিল 8 আর 9। ক্লিয়ার এই অবধি আমার কথা? আচ্ছা, 5 বছর পর এ এর সাথে বি এর বয়সের অনুপাত 10, তাহলে এখান থেকে আবার যখন 5 বছর পর হলো, হ্যাঁ, তো এটা আমার বর্তমান টাইম। 5 বছর পর, 3 বছর আগে এটা, 5 বছর পর কত হবে? এ এবং বি, ভালো করে বুঝবে, এ এবং বি কত হয়ে যাবে বলো? 10 আর 11 হয়ে যাবে। ক্লিয়ার এই অবধি আমার কথাটা? সবাই বলে হ্যাঁ স্যার আমার ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। এবার বলছে বর্তমানে এ এর থেকে সি এর বয়স 8 বছরের ছোট হলে বি এর বর্তমান বয়স। আমার মেন কাজ হচ্ছে এখানে এ আর বি এর বয়সকে ফাইন্ড আউট করা। এটা করার জন্য একটা সিম্পল কাজ তোমাকে করতে হবে, খুব সুন্দরভাবে বুঝতে হবে অঙ্কটা, ভালো অঙ্ক, ঠিক আছে? বোঝো, দেখো, এটা 3 বছর আগের বয়স 8 আর 9 ছিল, এখন 5 বছর পর, বুঝবে, এটা তাদের বর্তমান সময়, এটা 3 বছর আগেকার সময়, এটা আবার এর থেকে এই বর্তমান থেকে 5 বছর পরের সময়, ঠিক আছে? এই সময় 10 আর 11 হয়েছে। বলো হ্যাঁ কি না? এইবার তুমি একটা ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো, এখান থেকে এটা বেড়েছে 2 বছর, এখান থেকেও এটা বেড়েছে 2 বছর। আচ্ছা স্যার, 2 বছর বেড়েছে, কেন বেড়েছে বাবা, কেন বেড়েছে? এই 3 বছরটা অতিক্রম করে মেন মানে মধ্যা টাইমে চলে আসলো বর্তমানে, আবার 5 বছর, তাহলে টোটাল 8 বছর। 8 বছর, তাহলে 1 হলে 4 হতো। এইবার আমার কথা হচ্ছে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স আমি আগে চলো 3 বছর আগে বের করি। 8 এর ভ্যালু হয়ে যাবে 32। এটা হলো এ, এটা 3 বছর আগেকার কথা। তাহলে বর্তমানে কার? 35, এর হয়ে গেল। বি এর দেখো 9 দিয়েছে অনুপাত 3 বছর আগে,
তো বর্তমানে হয়ে যাবে, মানে এটা 36 হলো 3 বছর আগে। তো বর্তমানে 3 বছর তুমি কমিয়ে দাও, দিয়ে করে দাও এখানটা কত গো 33, কত করে দাও গো 33, এই সরি বাড়িয়ে দিতে হবে, সরি 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 বাড়িয়ে দেবো তো না 39। তাহলে 35 আর 39 কিন্তু এ এবং বি এর বর্তমান বয়স। কি হলো দেখো, এ বি এদের যে বয়স অনুপাত নয়, বয়স 35 এবং 39 বর্তমানে। ক্লিয়ার? হ্যাঁ কি না স্যার? হ্যাঁ ক্লিয়ার আছে। এবার বুঝো, এ এর থেকে সি এর বয়স 8 বছর ছোট, এ এর থেকে সি 8 বছরের ছোট, মানে সি এর যে বয়স সেটা হচ্ছে 27 বছর। ক্লিয়ার? সি এর বয়স 27 বছর, কারণ 8 বছরের ছোট। এবার আমায় বলছে বর্তমানে এবার বলছে বর্তমানে কি বলেছে এখানে, বি এর বর্তমান বয়সের সাথে সি এর অনুপাত কত। এবার তুমি লিখে দাও বি আর সি। তাহলে বি কত 39, সি কত স্যার 27, 3 দিয়ে 3 তার 39, 3 দিয়ে 3 নং 27, 13:9 কোথায় রয়েছে অপশন বি তে। অঙ্ক যখনই তুমি ভেঙে ভেঙে বুঝে বুঝে করবে, এই অঙ্কর থেকে ইজি জিনিস নেই। এই অঙ্কটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, এই যে চ্যালেঞ্জ করলাম, একটা ভালো ভালো কাউকে দাও, কতক্ষণ সময় লাগে বুঝবে। এবং তুমি যদি এই আমার মতন করে ভেঙে ভেঙে করে বুঝে বুঝে অঙ্কটা করো, তাহলে তোমার কতক্ষণ সময় লাগবে তুমি মিলিয়ে নেবে। এই জন্য আমি বারবার বলি যে ভাই ডিটেল কমপ্লিট করো। এটা যদি শর্টে করাতে যায় না, কারোর মাথায় কোনোদিনও ঢুকবেই না, অসম্ভব ঢোকা। আমি যদি এখানে না দেখাতাম যে 3 বছর আর 5 বছর হয়ে 8 বছর হলো, আমি ডাইরেক্ট বললাম 8 বছর পর, কে কে বুঝতে গো একটু হাত তুলে জানিয়ে তো আমাকে। দেখো পরবর্তী প্রশ্ন, একজন দোকানদার দামের উপর 450% মুনাফা অর্জন করে। যদি দাম 60% বৃদ্ধি পায় যেখানে বিক্রি মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের সাথে বিক্রি মূল্যের অনুপাত নির্ণয় করো। খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ দেখো তুমি বোঝো ভালো করে, 450% মানে 100 টাকায় কোনো জিনিস যদি সে কেনে, সেই জিনিসটা সে বিক্রি করেছে কতগুলো 640 টাকায়, তবেই তো হচ্ছে এই পার্সেন্টটা লাভ, নাকি বলো? ঠিক তো বলছি আমি? এইবার কথা হচ্ছে আমার, খুব ভালো করে বুঝবে, যদি দাম 60% বৃদ্ধি পায় যেখানে বিক্রি মূল্য একই থাকে, বোঝো দাম কিন্তু 60% বৃদ্ধি পেয়েছে, এই দামটা হয়ে গেছে 160 টাকা, ঠিক আছে, কিন্তু বিক্রি মূল্য তার 640ই আছে। হ্যাঁ? এবার তাহলে বুঝবো লাভ কত হচ্ছে গো, লাভ কিন্তু হবে 480 টাকা, বিক্রি মূল্য কত গো 640 টাকা। অনুপাত কাটাকুটি করে দাও, 16 দিয়ে যদি করে 400 লং 68, 400 লং 64, 300 লং 48, তো কত আসলো 3 আর 4, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাবো আমরা। তো নেক্সট প্রশ্ন কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 44 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় নেবে। খুব ভালো করে বুঝতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ আছে কত, তো এখানে বোটের যে স্ট্রিম গতিবেগ, বোটের যে স্পিড, সেই গতিবেগ হচ্ছে 18 কিমি। ক্লিয়ার আছে? স্রোতের মানে স্ট্রিম স্পিড, স্রোতের যে গতিবেগ সেটা কিন্তু 4 কিমি। ক্লিয়ার? এবার বলছে স্রোতের অনুকূলে 44 কিলোমিটার, অনুকূল কথার অর্থই হচ্ছে 18 প্লাস 4, দুটো গতিবেগ যোগ 22। এবার 22 কিলোমিটার পার ঘন্টায় যদি কেউ 44 কিলোমিটার পর যেতে পারে, যেতে চায়, 2 ঘন্টা লাগবে। এটা তো সিম্পল অঙ্ক ছিল, বলো কত, 3 সেকেন্ডের অঙ্ক ছিল। আমি বলি না অঙ্ক কঠিন সোজা মিলিয়ে আমি অঙ্ক নিয়ে আসি, যাতে করে কারোর বোরিং না লাগে, ঠিক আছে, কারণ অনেক কোশ্চেন হয় কঠিন হয়, তো করতে ভালো লাগে না। আচ্ছা, পাইপ এ 16 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং পাইপ বি একটি 24 মিনিটে খালি করতে পারছে। উভয় পাইপ একসাথে যদি খোলা হয়, কত মিনিট পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ হচ্ছে। এবার বোঝো, বারবার ট্যাঙ্ক ট্যাঙ্ক বলছি, ট্যাঙ্কে কত জল ধরে জানি না, এটা বের করার জন্য আমি সিম্পল বলেছিলাম 16 আর 24কে লসাগু করতে হয়। যদি তুমি এখানটা তুমি করে দাও 4 দিয়ে, 4 4 16, 4 6 24, আবার 2 দিয়ে করো 2 আর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 12 48, এটা হচ্ছে তার মোট ক্যাপাসিটি। যদি 16 মিনিটে পূর্ণ করতে পারে মানে সে 3 করে দিতে পারছে, আর সে 24 মিনিটে খালি করতে পারে মানে সে 2 করে খালি করতে পারছে। ক্লিয়ার? উভয় পাইপ একসাথে খোলা হয়েছে, 3 আর 5কে এ প্লাস বি দুজনকে একসাথে খুলে দিয়েছে। এবার কথা হচ্ছে যে বি কে বন্ধ করে দিয়েছে, বি আমি বন্ধ করে দিচ্ছি, এই বিটাকে আমি বন্ধ করে দিচ্ছি যাতে ট্যাঙ্কটি কি বলছে 30 মিনিটে পূর্ণ হচ্ছে। খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই 3 করে এ পূর্ণ করছে, তার মানে বুঝো আমি বি কে বন্ধ করেছি, একে কিন্তু বন্ধ করিনি, একে কিন্তু বন্ধ করিনি, আর এরা কিন্তু 30 মিনিট ধরে চলছে। তাহলে এ 30 মিনিট, 3 করে যদি 30 মিনিট কেউ দেয়, 30 মিনিট করে দেয়, 90 লিটার সে জল ভরতে পারে। বাট আমার জল চাই 48 লিটার, জল চাই আমার 48 লিটার, বাট 90 লিটার সে দিতে পারছে। ক্লিয়ার আছে? এইবার কথা হচ্ছে, তাহলে আমায় বলতে হবে যে বি কে আমি কখন বন্ধ করব, বি কে আমি কখন বন্ধ করব। খুব ভালো করে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং প্রশ্নটা। 90 আর 48 বিয়োগ করো দেখি কত হয়, করলে এখানে আসবে 4, 42। কি বললাম,
এই 42টা এক্সট্রা, মানে এই 42টা কি করতে হবে, বি কে বের করে দিতে হবে। তো 2 করে যদি কেউ 42 বের করতে চায় তাহলে তার 21 মিনিট সময় লাগবে। অঙ্ক দেখেছো কত ভাবে করা যায়, এটা কিন্তু কোনো নিয়মে করালাম না আমি, তোমাদের জাস্ট বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করলাম। দেখো আমার অঙ্কগুলো একটা জিনিস দেখবে তুমি, আমি না সূত্র ধরি না নিয়ম করতে যাই, আমি কিছু করি না, আমি তোমাদের বুঝিয়ে অঙ্ক করিয়ে দিই, যেভাবে আমি বুঝতে পারি তোমাদেরকে আমি সেইভাবে বুঝি অঙ্ক। তো এইটাই হচ্ছে মেন কথা, সূত্র ফুত্র দরকার নেই বাবা, অঙ্ক বোঝো, অঙ্ক যদি বুঝতে পারো সব কমপ্লিট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো, তাহলে 21 মিনিট আমার উত্তর আসলো। হ্যাঁ চলো, আচ্ছা বলছে 41 টাকা কিছু ছেলে ও মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটি ছেলে 90 পয়সা পায় এবং মেয়ে 65 পয়সা পায়। যদি মোট 50 জন শিশু থাকে তবে ছেলে এবং মেয়ের সংখ্যা কয়টি তা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? 41 টাকা ভাগ করে দিয়েছে, 50 জন শিশু। আচ্ছা তুমি ধরে নাও, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ একটা জিনিস ধরে নেবে এখানটায়, কি ধরবে, ধরো তুমি 50 জনকেই 90 পয়সা করে দিয়ে দিয়েছো, কি বললাম 50 জনকেই 90 পয়সা করে দিয়েছো, 50 জনকে যদি 90 পয়সা করে দিই 5 9 45, তার মানে 45 টাকা হয়। ধরে নিই আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা মানে সবাই ছেলে, 50 জনই ছেলে এবং সবাইকে 90 পয়সা করে দিয়েছি, তাহলে 45 টাকা খরচ হওয়ার কথা। আরেকবার ধরলাম 50 জনই রয়েছে মেয়ে এবং তারা 65 টাকা করে পায়, মানে কি 5 5 25 5 হাতে 2 থাকবে, আর এখানে 5 6 30 মানে 32 হয়েছে, 32 টাকা মানে 32.5 টাকা করে পাচ্ছে টোটাল টাকা। এটা বুঝো ভালো করে, আমি কি বললাম, আমি ফার্স্টে বললাম ধরে নিই সব ছেলে, তাহলে খরচ হচ্ছে 45 টাকা, ধরে নিই সব মেয়ে, তাহলে খরচ হচ্ছে কত করে, 32.5 টাকা। বাট তোমাকে বললো যে না আমি টোটাল খরচ করেছি 41 টাকা, আমার রাইট? এইবার কাজ হচ্ছে এই পয়েন্টকে তুলতে হবে, পয়েন্ট তুলে দাও, এখানে একটা শূন্য নিয়ে আসবো, এখানেও একটা শূন্য নিয়ে আসবো, এর সঙ্গে একে যদি বিয়োগ করি তাহলে কত হবে গো, 85 হবে, হয়ে গেল এখানটা কাজ। এর সঙ্গে একে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে গো, 40 হবে আমার। ঠিক আছে, 5 দিয়ে তুমি কাটো, 5 17 85, 5 দিয়ে যদি কাটি 5 8 40 হলো। ক্লিয়ার হয়েছে এই অবধি আমার? এইবার আমার কথা হচ্ছে তুমি খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, অপশানে কিন্তু এই জিনিসটা নেই। এটা কি বেরিয়েছে, এটা আমার বয়েজ বেরিয়েছে, এটা কি বেরিয়েছে, এটা আমার গার্লস বেরিয়েছে। এইবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে অপশানে কিন্তু কোনো জায়গায় তুমি পাবে না 17 আর 8 আছে, আছে। এইবার কিছু বুদ্ধিমান ছেলে বললো স্যার দেখুন তো এই 17কে 2 গুণ করে দিলে 34 চলে আসে, সেম ভাবে একেও 2 গুণ করে 16 চলে আসে, এটা কিন্তু আমার অপশানে আছে। তাহলে বলবো হ্যাঁ তাহলে সেই অপশনটাই রাইট, এই অপশনটাই রাইট, এটাই রাইট। আচ্ছা এবার দেখবো, যখন একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি করা হয় তখন বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যায়, বিক্রির উপর প্রভাব কি? আচ্ছা ধরে নাও প্রথমত তুমি 100টা বিক্রি করছিল, ওকে, 100 টাকা দিয়ে বিক্রি করছিল, ক্লিয়ার আছে, তখন তার যে প্রফিট হচ্ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছিল এই যে, তো সে খুব প্রফিটেবল একটা পার্সন ছিল, 10,000 টাকা সে প্রফিট করতো। এইবার কথা, সে তো চালাকি করে দামটা বাড়িয়ে দিতে গেল, সে কি করলো 25% দাম বাড়িয়ে দিল, এটা তার কি আছে, এটা তার আছে দাম, ঠিক আছে, দাম, এটা হচ্ছে তার কি বলতো, এটা তার বিক্রি, বিক্রির সংখ্যা, বিক্রির সংখ্যা, বোঝো, দাম 25% বাড়িয়ে গেল, আমি বেশি লাভ করবো। এইবার লোকে কেনা বন্ধ করে দিল, 15% কমে গেল, কি হলো 85 আসলো, ওকে। এইবার এই দুটোকে গুণ করে দাও, সিম্পল, এই দুটোকে জাস্ট গুণ করতে হবে। এই দুটোকে তুমি যদি গুণ করো, ভালো করে দেখো, যদি আমি এখানটায় 80 দিয়ে করি, 8 দিয়ে করি, 5 8 40 শূন্য আসবে, আচ্ছা হাতে 4 থাকবে, 8 দুগুণে 16, আচ্ছা 20 শূন্য, হাতে 2 থাকবে, 8 1 10 হবে, এটা হয়ে গেল। এবং যদি 5 দিয়ে আবার করি তাহলে 5 25 5 125 হবে 625, 625, এটা যদি করি তাহলে কি হবে 10,625 টাকা, 10,000, 10,000 কত আসবে বলো, 625 টাকা, 10,625 টাকা। এই টাকাটা কিন্তু এখন, ক্লিয়ার আছে? ভালো করে বুঝবে আমার কথা, আগে ছিল তার এইটা, এখন ছিল তার, এখন হলো তার এইটা। বিক্রির উপর প্রভাব কি, বিক্রির উপর প্রভাব কি, বিক্রি কি হয়েছে 15%, মানে এটা লাভ হবে, ঠিক আছে, মানে বিক্রির উপর প্রভাব কি, তো মানে লাভ হবে, ঠিক আছে, এটা, এটা এইভাবে না লিখে এটাকে লিখে দাও যে লাভ, লাভ প্রফিট কি, ঠিক আছে। তাহলে বোঝো 1000 টাকা মানে 10,000 টাকায় কত টাকা, 625 টাকা লাভ, 100 টাকায় কত লাভ, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো কেটে দাও, 25 দিয়ে কাটলে 25 25 625 হয়, হ্যাঁ 25 দিয়ে কাটলে এখানে 4 আসবে, এখান থেকে যদি কাটি আমি তাহলে 4 6 24 আসবে, আর ধরো এখান থেকে 1 থাকবে মানে 0.25, এইটা অপশন কত আসবে, বি, বৃদ্ধি পেয়েছে, দাম বাড়িয়ে সে ভালোই করেছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর এটা বিক্রি হবে না, এটা লাভ, এটা লাভ, হ্যাঁ লাভের ওপর, লাভের ওপর কি প্রভাব পড়েছে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন করার আগে তোমাদের জন্য আরো একবার জানিয়ে রাখি, আমাদের WP যে পেড ব্যাচ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের এখানে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার রয়েছেন, শুধু অঙ্ক না প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছেন, এবং তার সঙ্গে লাইভ রেকর্ডেড ক্লাস, প্রিলি এবং মেন্স কিন্তু একসাথে প্রস্তুতি, ওয়ান টাইম পেমেন্ট, হোয়াটসঅ্যাপ করে নাও তোমরা 7029603518,
ক্লিয়ার আছে? যাদের যাদের দরকার, যাদের যাদের পাস করতে ইচ্ছা করছেন, মনে হচ্ছে চাকরি পেতে হবে, অবশ্যই জয়েন করে নিও। প্রথম 100 জনের জন্য 30% ডিসকাউন্টও থাকছে। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষার্থী ইংরেজি এবং ইতিহাসে সমান নম্বর পেয়েছে। ইতিহাস এবং গণিতে নম্বরের যে অনুপাত সেটা কিন্তু 3:4। সে তিনটি বিষয়ে মোট 60% নম্বর পেয়েছে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর 100। সে ইতিহাসে কত নম্বর পেয়েছে? ক্লিয়ার হয়েছে আমার অঙ্কটা? চলো এবার করবো। বলছে একজন পরীক্ষার্থী ইংলিশ, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, ইংলিশ আছে এবং ইতিহাসে, হিস্ট্রি সমান পেয়েছে, মানে কি এক পেয়েছে এক পেয়েছে। ক্লিয়ার? আর এক জায়গায় বলছে আবার যে ইতিহাসে, হিস্ট্রিতে এবং ম্যাথে বা গণিতে 3 আর 4 পেয়েছে। বুঝেছে? এইবার জিনিস হচ্ছে ভালো করে বোঝো তো, এই দুটোকে তো একই করে দিয়েছে, তাহলে এবার কি করে হবে? আচ্ছা, তোমাকে ভালো একটা প্রসেস শিখিয়ে দিই। লিখে দাও ইংলিশ, হিস্ট্রি, ম্যাথ। আচ্ছা, ইংলিশ আর হিস্ট্রি কি বলেছে? 1 আর 1। ফাঁকা 1 রয়েছে না, এই একটা, এই পাশেরটাকে এখানে বসিয়ে দিতে হয়। এবার হিস্ট্রি আর ম্যাথে 3 4, হিস্ট্রি আর ম্যাথে 3 4, এখানে ফাঁকা রয়েছে না, এই পাশেরটা বসিয়ে দাও। এবার সিম্পলি গুণ করো। 4 একে 4, 3 একে 3, 3 একে 3। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 3:4 বেরোলো। এবার এই তিনটের যোগফল কত? স্যার তিনটের যোগফল 10। প্রশ্নে আমায় বলেছে তিনটের যে মোট সেটা 7% নম্বর পেয়েছে। সে তিনটি বিষয়ে মোট 7% নম্বর পেয়েছে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ 100 নম্বর রয়েছে। সে ইতিহাসে কত নম্বর পেয়েছে? দেখো ভালো করে বোঝো, এই যে জিনিসটা না, এই যে জিনিসটা রয়েছে, সর্বোচ্চ নম্বর 100 আছে, সর্বোচ্চ নম্বর 100 প্রত্যেকটা বিষয়। তাহলে তিনটে বিষয়ে মোট কত নম্বর হচ্ছে স্যার? 300 নম্বর হচ্ছে। এবার বলছে সে তিনটে বিষয় মিলে 60% পেয়েছে। 300 60% পেয়েছে মানে কত স্যার? কত পেয়েছে? 180 পেয়েছেন। 180 পেয়েছে। এইবার তুমি বোঝো একটা জিনিস, এই 10 এর ভ্যালু বলে দিয়েছে 180, 1 এর ভ্যালু কত স্যার? 18। এবার বলছে ইতিহাসে কত পেয়েছে? ইতিহাস কোথায় রয়েছে? হিস্ট্রি। 3 8 কত পেয়েছে? 3 8 কত পেয়েছে? 54 পেয়েছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটুকুই তো ছিল অঙ্কটা আমার, তাই না? চলো। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকছে। তোমাদের যাদের যাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ইচ্ছা হবে এবং তোমাদের মনে হবে, ফ্রি পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারছো। বিষয়ভিত্তিক মক টেস্ট এখানে নেওয়া হয়, তোমাদের বিভিন্ন নোটস কিন্তু দিয়ে দেওয়া হয় সুন্দরভাবে ফ্রি অফ কস্ট। এছাড়াও তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, মক টেস্ট থাকছে, বিভিন্ন রকম জিনিস যেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি এবং সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকছে, সেখান থেকেও জয়েন হতে পারো। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রশ্নগুলো যথেষ্ট আজকে মডারেট ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, একটু বেশি করে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।